আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি গুণগত রসায়নের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি বেশ বড় হবে, কারণ আমি দেখলাম যে অনেকগুলো কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে। তো টোটাল হচ্ছে মেবি আমি 12টা কি 13টা টাইপে ভাগ করেছি। সো আমি প্রথমে 6-7টা টাইপ নিয়ে আলোচনা করব প্রথম পর্বে। এটাকে আমি 2টা পর্বে ভাগ করব। সো প্রথম টাইপ 1 যখন লিখেছি প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সম্পর্কিত তথ্যাবলী। অর্থাৎ কোনো কোশ্চেনে তোমাকে প্রোটনের ভর চাইতে পারে, ইলেকট্রনের ভর চাইতে পারে, বা দুইটার চার্জ চাইতে পারে, বা আসলে কোন জায়গাতে মানে কোন একটা মৌলে তোমার ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করতে হবে, এই ধরনের কোশ্চেনগুলো চাইবে। যার কারণে আমি প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সম্পর্কিত তথ্যাবলী হিসেবে লিখছি টাইপটা। সো আমরা যদি প্রথম কোশ্চেনটা যদি দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে আসলো। কোশ্চেনটা ছিল এমন যে থায়োসালফেট আয়ন রয়েছে, এই আয়নের সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যাটা কত আসলে। এখন যোজন ইলেকট্রন মানে কি আসলে, এটা আমাকে বুঝতে হবে। যোজন ইলেকট্রন মানে হলো তোমার কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে যোজন ইলেকট্রন। এখন আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি, দেখো যেমন ধরো আমি যদি নাইট্রোজেনের কথা যদি বলি, নাইট্রোজেন হচ্ছে 7। এখন এর হচ্ছে যোজন ইলেকট্রন কত। আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাই, 1s² 2s² 2p3, রাইট। এখন দেখো ভালো করে বোঝো যে যোজন ইলেকট্রন মানে কি আসলে। এই যে দেখতেছো যে 1s², এটা কিন্তু প্রথম কক্ষপথ, কারণ এখানে সামনে 1 আছে। আর এই ক্ষেত্রে যদি দেখো আমাদের এখানে সামনে 2 আছে। এই 2 যদি থাকে মানে যতগুলো আমাদের যদি 2 থাকতো, আরও যদি 2 থাকতো, যতগুলো 2 থাকবে ওই 2 এর যে পাওয়ার থাকবে ওই পাওয়ারগুলো যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের যোজন ইলেকট্রন। ক্লিয়ার ব্যাপারটা। আমি যদি এখানে অক্সিজেন লিখতাম তাহলে এখানে 4 হতো, তাহলে এখানে 4 লিখতাম তাহলে এখানে 6 হতো। এটা হচ্ছে আমাদের যোজন ইলেকট্রন। অর্থাৎ 2 নম্বর পর্যায়ে যতগুলো আমাদের অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেইগুলো যোগ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে কি যে যোজন ইলেকট্রন। ক্লিয়ার। এখন এইটাকে আমরা শর্টভাবে কিভাবে মনে রাখতে পারি সেটা যদি আমরা একটু বোঝাই। দেখো একটা নাম্বার আছে, তোমরা হয়তো জানো সবাই, যে 2, 8, 8, 18, তারপর আরও নাম্বার আছে। সো আমরা ওইদিকে মনে না রাখলেও চলবে, আমাদের শুধুমাত্র এই 3টা জিনিস আসলে জানলেই চলে। ঠিক আছে। সো আমি যদি একটু ক্লিয়ার করি, আসলে দেখো এটা মানে বোঝাই যে আমি যদি লিথিয়াম লিখি তাহলে এটাকে আমরা ভাঙবো হচ্ছে এরকম 2 আর 1, মানে 2-র পরে যত ডিজিট থাকবে সেইটা আমরা যোগ করব, অর্থাৎ 2 + 1, তাহলে এখানে হবে 3। তখন আমাদের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সো 3 হয়ে গেছে। এর মানে বোঝায়, এই কমা দেওয়া মানে বোঝায় এই দুটা যোগ করতে হবে। যোগ করার পরে আমাদেরকে 3 এই পারমাণবিক সংখ্যা কি আসছে। এখন আমরা বুঝবো কি যোজন ইলেকট্রন কত। যোজন ইলেকট্রন হচ্ছে যে এই 2টা বোঝায় আসলে এই যে তোমার এই যে প্রথম কক্ষপথে অরবিটালে যে ইলেকট্রন আছে এস এর সেটা, আর এটা বোঝায় পি তে। সো সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, একটা। সো এইটাই তার যোজন ইলেকট্রন। এখন দেখো নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 7। সো এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, আমরা এটাকে ভাঙতে পারি 2 আর 5 হিসেবে। কেননা 2 আর 5 তুমি যোগ করো, দেখো তুমি এখানে 7 পাও। তাহলে সর্বশেষ কক্ষপথে কত আছে, 5টা। এ দেখো এই 5টা কিন্তু বের হয়েছে, রাইট। সো 2, 8 না হওয়া পর্যন্ত তুমি ওইভাবে লিখতে পারবা। যখনই 8 হয়ে যাবে তখন তুমি আবার 1, 2, 3 এভাবে লিখবা। সো ওইভাবে যদি আমরা যোজন ইলেকট্রন হিসাব করতে যাই তাহলে দেখো আমাদের প্রথমে সালফার রয়েছে, আমাদের এখানে রয়েছে কি জিনিসটা দেখো, S2O3 2-। এখন আমাকে কি করতে হবে, এস এর জন্য বের করতে হবে। তো এস এর জন্য আমি কিভাবে বের করতে পারি, এস এর জন্য আমি যেভাবে বের করতে পারি, দেখো এস হচ্ছে 16, তাহলে এটাকে ভাঙা যাবে কিভাবে, 2, 8, তার মানে 2 আর 8 হচ্ছে 10। তারপর এবার আমি এখানে 6 লিখবো, তাহলে দেখো 16 কিন্তু হয়ে গেছে। 2 আর 8 কত হয়, 10, আর এখানে সর্বশেষ কক্ষপথে 6। দেখো সবগুলো যোগ করো 16 আসবে না, আর সর্বশেষ কক্ষপথে আছে কত, 6। তাহলে সালফারের যোজন ইলেকট্রন কত, 6। এখন সালফারের যোজন ইলেকট্রন 6 হলেও আমাদের এই জায়গাটা একটা মাথায় রাখতে হবে, সালফারের 6 কিন্তু এখানে তো পরমাণু 2 আছে। 2 থাকার কারণে কি করতে হবে, আমাদের এখানে 2 গুণ করতে হবে, এবার প্লাস। এবার অক্সিজেনের জন্য হিসাব করব। আমরা অক্সিজেন জানি কত বলো তো, অক্সিজেন কত জানি, অক্সিজেন জানি হচ্ছে 8। তার মানে এখানে লিখবো 2 আর এখানে 6, 8 না হওয়া পর্যন্ত লেখা যাবে। তাহলে সর্বশেষ কক্ষপথে এটাও 6 আছে, তাহলে এখানে 6। অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, 3, তাই 3 দ্বারা গুণ করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যে কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে যোগ হয়, আর কোনো কিছুর পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে সেটা বিয়োগ হয়ে যায়। তার মানে নেগেটিভ যেহেতু আছে তার মানে মূলত এখানে আমাদের কি হয়ে যাবে, +2, রাইট। মানে এখানে যতগুলো নেগেটিভ থাকবে ততগুলো পজিটিভ আমাদের হয়ে যাবে, এখানে যোগ হবে বা বিয়োগ হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে নেগেটিভ হতো। তাহলে দেখো 6 যখন হবে
12 আর 3 6 হবে 18 প্লাস হচ্ছে 2, তাহলে 18 আর 2 20 আর 12 হচ্ছে 32। সো উত্তর হবে 32। 32 কোথায় আছে দেখো, এই যে সি নম্বর হবে উত্তর। ঠিক আছে, তোর মনে হয় তোমার বুঝতে পারছো যে আসলে যোজন ইলেকট্রনের ব্যাপারটা কেমন। আসলে যোজন ইলেকট্রন মানে কি, সর্বশেষ ইলেকট্রন সংখ্যা। এখন এখান থেকে আরো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। কিরকম আসতে পারে, তোমাকে বলা হলো যে CO3 মাইনাস অথবা NH4+, অথবা তোমাকে বলা হলো যে সে ফর এক্সাম্পল আমি তোমাকে বলতে পারি কেমনে NO3 মাইনাস অথবা NO2 মাইনাস। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। বলা হবে যে এই ক্যাটায়ন বা অ্যানায়নগুলোর তুমি হচ্ছে বের করো, যোজন ইলেকট্রন সংখ্যা বের করো। তখন বের করা কি সম্ভব না? কার্বনের ক্ষেত্রে 6 হয় পারমাণবিক সংখ্যা, সো এটাকে ভাঙা দেয় 2 আর 4 হিসেবে, তাহলে 4 হচ্ছে যোজন ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে 6 আমরা একটু আগে দেখলাম। নাইট্রোজেনের ক্ষেত্রে 5 হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন আসলে কত হবে? যোজন ইলেকট্রন এখানে 1ই হবে না, রাইট? সো এই যে এইভাবে তুমি আসলে মূলত সবগুলো আসলে হিসাব করতে পারবা। ঠিক আছে, আর পজিটিভ হলে নেগেটিভ হয়, বের করতে হয় আধান, আর নেগেটিভ হলে পজিটিভ হয়। ঠিক আছে, সো 1 নম্বর গেল। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি। 2 নম্বর কোশ্চেন আসলে কি বলা হচ্ছে দেখো। 2 নম্বরে বলা হচ্ছে যে 31/15 আর এখানে P4 আছে। বলা হচ্ছে 15টি অণুর মধ্যে আমাদের নিউট্রন সংখ্যা কত। সো আমি একটা কনসেপ্ট এখন দিয়ে দেবো, এটা দেখার সব জিনিস তুমি বের করতে পারবা। খেয়াল করো কিভাবে। ধরো X একটা মৌল, X একটা মৌল, এই জায়গাটাতে আছে পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এই জায়গাটা আছে ভর সংখ্যা। ঠিক আছে, ভালো করে বোঝো। আমি বলতেছি এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। আর এটা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তো আমরা এই পারমাণবিক সংখ্যাকে এটার আরেকটা নামও বলতে পারি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে আমরা P দ্বারা ডিনোট করি। তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে Z দ্বারা ডিনোট করি, আর পারমাণবিক ভরকে আমরা প্রকাশ করি হচ্ছে A দ্বারা। X একটা মৌল। সে ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম ম্যাগনেসিয়াম। তোমরা জানো ম্যাগনেসিয়ামের এখানে থাকে 12, এখানে থাকবে 24, কেননা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। আর যদি পারমাণবিক ভরের কথা বলি তাহলে হবে 24। ক্লিয়ার ব্যাপারটা? এখন যদি আমি এই দুইটার ভিতরে নিউট্রন সংখ্যা বের করতে চাই, নিউট্রন সংখ্যাকে প্রকাশ করব আমরা N দ্বারা। এই নিউট্রন সংখ্যা মানে বোঝায় যে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা থেকে তুমি যদি পারমাণবিক সংখ্যা বাদ দাও তাহলে সেটা পায় হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, রাইট? এবং তোমরা জানো যে কোন একটা পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন থাকে, আর ভেতরে থাকে প্রোটন, আর প্রোটনের সাথে বিভিন্ন নিউট্রন যুক্ত থাকে, রাইট? একটা বা দুইটা তিনটা অনেকগুলো নিউট্রন যুক্ত থাকতে পারে। সো এই যে নিউট্রন সংখ্যা এবং এই যে প্রোটন সংখ্যা, এই দুইটা মিলে আসলে ভর সংখ্যা। ঠিক আছে, এই ভর সংখ্যা থেকে আমরা জাস্ট এই প্রোটন সংখ্যাটা, কেন্দ্রে যে প্রোটন আছে প্রোটন সংখ্যাটা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যাটা পাবো। কেন? খেয়াল করো, আমি তোমাকে বলতেছি যে এই যে কেন্দ্রে থাকে প্রোটন থাকে, কেন্দ্রে প্রোটন থাকে, আর প্রোটনের সাথে যুক্ত থাকে নিউট্রন। এই দুইটা মিলে আমি বলতেছি আসলে ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আমি এই নিউট্রন সংখ্যা কি হবে, এই টোটাল ভর সংখ্যা থেকে আমি যদি এই প্রোটন, কেন্দ্রের প্রোটনটা বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র নিউট্রনগুলো পড়ে থাকে। ওই নিউট্রন সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম, আমি এই পরমাণুর জন্য আমার 3টা জিনিস বের করব। এক হচ্ছে প্রোটন সংখ্যা, এক হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বের করব, তারপরে ভর সংখ্যা বের করব, তারপরে নিউট্রন সংখ্যা বের করব। সো আমরা কি এখন পারবো? অবশ্যই পারবো। কিভাবে পারবো? প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো পারমাণবিক সংখ্যা মানে কত? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে তোমার এই যে এটা এই দেখো, পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 12, তারপরে 24 মানে কত? ভর সংখ্যা। উপরে থাকে কত? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 24। এখন নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে উপরে মাইনাস নিচেরটা, উপরটা মাইনাস নিচেরটা, তাহলে উপরটা মাইনাস নিচেরটা, তাহলে এখানে হবে কত? 12। এবার একটু খেয়াল করো, যদি আমি এই জায়গাটাতে আমি যদি এখানে প্লাস, এখানে m প্লাস মাইনাস দিতাম, প্লাস মাইনাস m বা m প্লাস মাইনাস দিই, এর মানে বোঝাই ধরো ম্যাগনেসিয়ামের এখানে আমি 2+ দিলাম, তাহলে এই 2+ দেওয়ার ফলে এর প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন আসবে না।
এর প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন আসবে না, এর ভর সংখ্যা কোনো পরিবর্তন আসবে না, এর নিউট্রন সংখ্যারও কোনো পরিবর্তন আসবে না। এর উপরে +2 দেওয়া মানে আসলে বোঝায় এর ইলেকট্রন সংখ্যার পরিবর্তন আসবে। মানে আসলে বোঝাচ্ছি যদি এখানে 2+ না থাকতো তাহলে প্রোটন সংখ্যাটাই হতো আসলে নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাটা আসলে হতো কি ইলেকট্রন সংখ্যা, সেটা হচ্ছে 12। প্রোটন সংখ্যায় হতো কি ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এই পরমাণুকে বলে থাকি আমরা নিরপেক্ষ পরমাণু। কি পরমাণু বলে থাকি আমরা? এটাকে বলে থাকি আমরা নিরপেক্ষ পরমাণু। ভালো করে বোঝো, যদি কোনো চার্জ না থাকে এর উপরে চার্জ বা চার্জ যদি না থাকে, চার্জ যদি পজিটিভ হয় তাহলে সেটাকে বলি ক্যাটায়ন, আর যদি মাইনাস হয় তাহলে সেটাকে বলি অ্যানায়ন। এখন এই চার্জ যদি না থাকে, দ্যাট মিনস আয়ন যদি না থাকে, তাহলে নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান হয়ে যায়। এখন যদি আমি এখানে +2 দিয়ে দিই, এর মানে বোঝায় যে এর দুইটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি বিয়োগ, তার মানে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস করা লাগে, অর্থাৎ এখন ইলেকট্রন নাম্বারটা 10। বাকি সব ঠিক থাকবে, শুধু ইলেকট্রনের পরিবর্তন হবে। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমি যখন 3+ দিতাম তাহলে এখানে 3 বিয়োগ করতাম, আর যদি এখানে -2 দিতাম তাহলে এখানে +2 করতাম। সো এইটার ক্ষেত্রে হতো না, সেটার জন্য হতো তোমার অক্সিজেন 2-, সালফার 2-। সো সেই ক্ষেত্রে হতো। এখন এই যে একটা পরমাণু রয়েছে, এইটার বলা হচ্ছে 15টি অণুর মধ্যে নিউট্রন সংখ্যা বের করতে হবে। সো খেয়াল করো ভাই, আমি যে নিউট্রন সংখ্যাটা বের করলাম, এখানে ম্যাগনেসিয়ামের পরমাণুর সংখ্যা কত আছে? ম্যাগনেসিয়ামের পরমাণুর সংখ্যা কিন্তু 1 আছে। এখন এই আমি যদি ম্যাগনেসিয়াম এখানে 2 দিতাম, যদি এখানে এরকম দিতাম ম্যাগনেসিয়াম 2, মানে দুইটা পরমাণু আছে। ম্যাগনেসিয়ামের কয়টা পরমাণু আছে? দুইটা আছে। সো ম্যাগনেসিয়ামের দুইটা পরমাণু থাকার কারণে যদি আমি নিউট্রন সংখ্যা বের করতাম, তাহলে নিউট্রন সংখ্যা যা বের হচ্ছে তার সাথে আমরা 2 গুণ করতাম। মানে পরমাণু সংখ্যা যা থাকবে, নিউট্রন সংখ্যা যদি বের করতে বলে কখন, তাহলে নিউট্রন সংখ্যা যা বের হবে সিম্পলি, আর এখানে যদি 2 থাকে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, এখানে 3 থাকে তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, 4 থাকলে 4 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ পরমাণুর সংখ্যা থাকলে পরমাণুর সংখ্যা গুণ করতে হয়। মূলত আমরা যে নিউট্রন সংখ্যাটা বের করি সেটা হচ্ছে একটা পরমাণুর জন্য, অর্থাৎ এখানে 1 থাকে বা থাকে না, সে না থাকা মানে বুঝে নিই যে এখানে আসলে 1 আছে। এখন আমরা যদি এই 2 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু যদি ফলো করি, তাহলে আসলে দেখো যে আমরা আসলে কিভাবে এই ম্যাথটা আসলে করতে পারি। দেখো খেয়াল করো, আমাদের এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে যে 31, আর এখানে হবে 15, এখানে হবে ফসফরাস 4, এরকম দেওয়া রয়েছে। বলা হচ্ছে 15টা অণু। এরকম কয়টা, দেখো এরকম কয়টা পরমাণু, এরকম কয়টা অণু আছে? 15টা অণু আছে। এখানে কিন্তু একটা অণু আছে। বলা হচ্ছে এরকম 15টা অণুর নিউট্রন সংখ্যা কত? এরকম 15টা অণুর নিউট্রন সংখ্যা কত? এরকম 15টা অণুর নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? প্রথমত আমার কাজ আছে একটা অণুর জন্য, অর্থাৎ জাস্ট এইটার জন্য আমরা নিউট্রন সংখ্যা বের করব। করার পরে আমরা 15 দিয়ে গুণ করলে উত্তর শেষ। এখন এই পরমাণুর জন্য এরকম 15টা অণুর নিউট্রন সংখ্যা বের করতে বলা হচ্ছে। সো আমরা একটা অণু, দ্যাট মিনস শুধুমাত্র এইটার জন্য আগে বের করি। এখন নিউট্রন সংখ্যা বের করতে হয় কীভাবে, তোমাকে একটু আগেই বোঝালাম আমি, যে তোমরা জাস্ট কী করবা, এই যে উপরে যেটা আছে সেইটা মাইনাস নিচে যেটা আছে সেইটা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাই। একটু আগে তোমাকে বললাম সেটা আমি। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 16। কিন্তু আমি এটা বের করলাম কিসের জন্য? আমি বের করলাম এটা ফসফরাসের জন্য, শুধুমাত্র ফসফরাসের জন্য। এখন সুন্দর করে এখানে যে 4 দেওয়া রয়েছে, সো এখানে 4 থাকলে কি করতে হবে? জাস্ট এখানে 4 দ্বারা গুণ করতে হবে, কেননা আমরা বের করছিলাম একটা অণুর জন্য, একটা পরমাণুর জন্য। তাহলে 4 × 64। তাহলে এই যে পুরো মডেলটার আমরা কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে গিয়েছি। এখন এই জিনিসটার আমরা নিউট্রন সংখ্যা কি বের করতে পারবো নাকি পারবো না বলো? এখন 15টা অণুর জন্য আমরা কি করব? আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে এটা হচ্ছে একটার জন্য, তাহলে 15টার জন্য কত? 15 গুণ করলে উত্তর ফিনিশ। সো তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি দেখবা যে উত্তর আসলে এই যে 960 আসলে উত্তর হবে না। তুমি এটা টেস্ট করে দেখতে পারো। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 3 নম্বর ইলেকট্রনের ভর বা প্রকৃত ভর। সো এই জিনিসটা তো আর এখন করানোর কিছু নাই, রাইট? ইলেকট্রনের ভর কেজিতে হলে -31 হয়, আর যদি গ্রামে হয় তাহলে -28 হয়। তোমরা সবাই জানো সেটা। সো -28 দেখো পাওয়ার -28 আছে, সি নম্বর উত্তর হবে, রাইট? সো এই ভরটার যা আছে, চার্জটার যা আছে, এগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? ওকে, সো এবার আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো পরের কোশ্চেনে আসলে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে একটি পরমাণুর নিট আধান দেওয়া আছে +1, এর 18টি ইলেকট্রন এবং 20টি নিউট্রন রয়েছে। বলা হচ্ছে এটির প্রোটন সংখ্যা এক্স্যাক্টলি কত? খেয়াল করো, ভালো করে বোঝো। আমরা এখানে সূত্র করবো না, নর্মাল কনসেপ্ট দিয়ে ম্যাথটা করে ফেলবো। নিউট্রন সংখ্যা কত? 20 এবং ইলেকট্রন সংখ্যা 18, যেখানে পজিটিভ আধান আছে 1। তার মানে আসলে বোঝাচ্ছে পজিটিভ আধান 1 মানে কি?
পজিটিভ আধান 1 মানে হচ্ছে ধরো এই পজিটিভ আধানটা নাই, সে পজিটিভ আধান যদি না থাকতো তাহলে এটা 19 হতো না এই জায়গাটা। ইলেকট্রন সংখ্যা যখন 19 হবে, কোনো নিরপেক্ষ পরমাণুর যখন ইলেকট্রন সংখ্যা 19 হবে তখন +1 মানে কি, তাহলে ওই ইলেকট্রন সংখ্যা থেকে 1 বিয়োগ করো, তাহলে 18 হয়ে যাচ্ছে। তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান এরকম কি আছে, 19 কি আছে, পটাশিয়াম হবে। সো এটা উত্তর ডেফিনেটলি বলা যাচ্ছে এটা পটাশিয়াম হবে। কিভাবে পটাশিয়াম হবে আমি তোমাকে একটু বোঝাই, দেখো খেয়াল করো, কমন সেন্স দিয়ে করে ফেলা যায় এটা, ঠিক আছে। এই হচ্ছে পটাশিয়াম, আমি বলতেছি এখানে 19 হবে, এখানে আমরা জানি ভর সংখ্যা হচ্ছে 39 হয়, রাইট। আর তাছাড়া কিন্তু আমরা কমন সেন্স দিয়ে করে ফেলতে পারছি, আমার ভর সংখ্যার প্রয়োজন হচ্ছে না। তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখো এখন আমি বলতেছি যে উপরে যেটা থাকে সেটা মূলত ভর সংখ্যা, সেটা হচ্ছে আমি এ দ্বারা ডিনোট করলাম। নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, সো আমি এটা পি দ্বারা ডিনোট করলাম। আর আমরা জানি নিউটন সংখ্যা কি করতে হয়, নিউটন সংখ্যা মানে হচ্ছে যে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে 39 মাইনাস 19 তার মানে 20। দেখো নিউটন সংখ্যা 20 কিন্তু বের হয়েছে, রাইট। নিউটন সংখ্যা 20 আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে এর ইলেকট্রন সংখ্যা 18 কেন হলো, খেয়াল করো। যদি এই পটাশিয়ামের ক্ষেত্রে আমি যদি জাস্ট সিম্পল এই পটাশিয়ামের ক্ষেত্রে আমি যদি প্রোটন সংখ্যা বের করতে চাই তাহলে 19 হবে, আবার যদি আমি ইলেকট্রন সংখ্যা বের করতে চাই তাহলে আসলে 19 হবে। কেন? কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কখন সমান হয়, যখন নিরপেক্ষ পরমাণু হয়, অর্থাৎ এর উপরে প্লাসও থাকবে না মাইনাসও থাকবে না। এখন যদি আমি এই জায়গাটা প্লাস করে দিই, প্লাস তার মানে প্লাস করা মানে কি, এখানে +1 না, এই প্লাস প্লাস মানে কি, একটা প্লাস মানে কি, এর আধান হচ্ছে +1। যদি ডাবল প্লাস করতাম তাহলে 4 হতো +2। সো আমাদের এখানে বলে দেওয়া হচ্ছে আধান হবে +1, তার মানে এর উপরে একটা প্লাস আছে, মূলত এর উপর কয়টা আছে, এর উপরে একটা প্লাস আছে। সো একটা প্লাস থাকা মানে কি 1 বিয়োগ করা লাগবে, কারণ আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে দেখো 18 ওখানে প্লাস হচ্ছে, তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা 18, আধানও 18। সো তাহলে দেখো খেয়াল করো, মূলত এটা ছিল পটাশিয়াম, আমি যখন প্লাস করে দিচ্ছি তাহলে আমাদের তখন ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হচ্ছে, মূলত এটা বোঝাচ্ছে আসলে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত হবে, ডেফিনেটলি প্রোটন সংখ্যা 19 হবে। সো উত্তর হবে কত, বি নম্বর। আই গেস তোমরা এখন ক্লিয়ার, ওকে ফাইন। সো এবার দেখো মৌলের পরিস্থিতি নিচের কোন মৌলিক কণিকার সংখ্যার উপর নির্ভরশীল। সো এই জিনিসটা কি হবে বলো তো আমাকে। এই দেখো মৌলের পরিচিতি নিচের কোন মৌলিক কণিকার উপর নির্ভরশীল, ডেফিনেটলি এটা হবে প্রোটন। কেন প্রোটন? মৌলের পরিস্থিতি কোন মৌলিক কণার উপর নির্ভরশীল, প্রোটন কেন? প্রোটন মানে কি বলো তো? প্রোটন মানে বোঝায় কি, প্রোটন মানে বোঝায় তো পারমাণবিক সংখ্যা। প্রোটন মানে কি, প্রোটন মানে বোঝায় পারমাণবিক সংখ্যা। আর তোমার যে কেমিস্ট্রিতে পর্যায় সারণী যে তৈরি করা হয়েছে এটা পুরোপুরি পারমাণবিক সংখ্যার উপর বেস করে তৈরি করা হয়েছে, নট ভর, পারমাণবিক ভরের উপর না, নিউটন সংখ্যার উপরেও না, শুধুমাত্র ভরের উপরে বেস করে পর্যায় সারণী তৈরি করা হয়েছে। দ্যাট মিনস তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপরেই আসলে পুরোপুরি নির্ভরশীল হবে কি মৌলিক কণিকা। বুঝতে পারতেছো বিষয়টা? সব মনে হয় তোমরা বুঝতে পারছো, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, তাছাড়া এটা বুঝে মুখস্থ করা যায়। ওকে, সো এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো 6 নম্বর কোশ্চেনে আমাদের আসলে মূলত কি বলা হয়েছে দেখো। ওকে, বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে প্রতীক দ্বারা নির্দেশিত পরমাণুর গঠন সঠিকভাবে বর্ণনা করা নাই, আমরা একটু দেখি ম্যাথটা আসলে এখানে কি বলা হচ্ছে। এখানে থাকে প্রোটন, ঠিক আছে, এটা প্রোটন মানলাম প্রোটন। এখানে বলা হচ্ছে 12টা নিউট্রন। ওকে, 23 থেকে 11 বিয়োগ করো তাহলে কত হয়, 23 থেকে 11 বিয়োগ করলে কি 12 হয়, দেখো তো 11 10 21, আর হ্যাঁ 12টা নিউট্রন, ঠিক আছে। এবার বলা হচ্ছে 11টি ইলেকট্রন, তার মানে এটা সঠিক। এটা নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়, আর উপরে নিচে বিয়োগ করলে নিউটন পাওয়া যায়, তাহলে এটা সঠিক, এর নম্বর সঠিক, ফাইন। আমাদের এখানে ভুলটা বের করতে বলা হচ্ছে যে সঠিকভাবে বর্ণনা করা নাই কোনটা, তার মানে ভুলটা তুমি এখানে বের করো। তার মানে এখানে 3টা সঠিক থাকবে, একটা ভুল থাকবে। দেখো এটা প্রোটন নাম্বার 13, ঠিক আছে, 13টা ইলেকট্রন, নিরপেক্ষ পরমাণু প্রোটন ইলেকট্রন সমান, ঠিক আছে ফাইন। নিউট্রন সংখ্যা 14, তো তুমি 27 থেকে 13 বাদ দাও, 13 থেকে 27 বাদ দিলে কি 14 হয়, তাহলে 13 13 26, হ্যাঁ এটাও সঠিক, ফাইন। এবার আমরা সি নম্বর দেখি, প্রোটন সংখ্যা 6, নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, 13 থেকে 6 বাদ দিলে 7 হয়, তার মানে এটাও আসলে সত্য। এবার আমরা এটা দেখি, প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 9, ঠিক আছে, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে। এখন 19 থেকে 9 বাদ দিলে আমাদের নিউট্রন সংখ্যা কত হয়, 10 হয় না,
কিন্তু আমাদের এখানে নিউটন সংখ্যা আছে কত 9, তার মানে এটা হচ্ছে ভুল। তো আমাদের একটা ভুল বের করতে বলছিল, আমরা পেয়ে গিয়েছি উত্তরটা, তাহলে উত্তর হবে ডি নম্বর। কেননা এটা থেকে এটা বের করলে হয় 10, কিন্তু এখানে দেওয়া রয়েছে 9। সর মনে হয় তোমরা বুঝতে পারছো। ওকে, সো এইবার আমরা পরের কোশ্চেনটা দেখি। বলা হচ্ছে স্ট্রনশিয়াম দেওয়া রয়েছে এবং পারমাণবিক ভর হচ্ছে 88 এবং আমাদের এখানে নিচে দেওয়া রয়েছে 38। নিউক্লিয়াসে নিচের কোন মূল কণিকাগুলো বিদ্যমান? ওকে, তো খেয়াল করো নিচে কি থাকে, প্রোটন থাকে বা ইলেকট্রন থাকে, কারণ এটা নিরপেক্ষ পরমাণু। তাহলে 88টি নিউট্রন বলেছে, 88টি নিউট্রন কি কখনো হয়? আমাদের 88 হবে ভর সংখ্যা বা পারমাণবিক ভর, বা হচ্ছে এটা হ্যাঁ ভর সংখ্যা বা পারমাণবিক ভরই বলতে পারি। সো এই নম্বরটা উত্তর ভুল। দেখো আবার 88টি নিউটনের কথা বলা হচ্ছে, নিউটন কি হতে পারে? নিউটন তো এইটা বিয়োগ এটা করলে নিউটন পাওয়া যায়, সো এটাও ভুল। ওকে, এবার বলা হচ্ছে 126টি নিউটন, এটা কি সম্ভব? নিউটন তো উপরেরটা মাইনাস নিচেরটা, কিন্তু এই দুইটা বোধহয় এরা যোগ করেছে, তাহলে হবে না। 50টি নিউটন হবে। দেখো কেমনে হবে, 88 থেকে 38 বাদ দাও, তুমি কিন্তু পাবা 50টি নিউটন আর 38টি প্রোটন, তার মানে এটা ঠিক আছে। তাহলে 7 নম্বরে আমাদের ডি নম্বরটা হবে উত্তর। এবার দেখো পারমাণবিক মতবাদ ও পরমাণুর মডেল সমূহ, এটা আমাদের দেওয়া রয়েছে। সো এটা আমরা এখন দেখব। এখানে আসলে কি দেওয়া রয়েছে দেখো, আমাদের একটা জিনিস দেওয়া রয়েছে, বলা হচ্ছে বোর পরমাণুর মডেলের ভিত্তি কি। দেখো বোর পরমাণুর মডেলের ভিত্তি কি, এটা হয়তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তোমরা জানো যে পুরোপুরি বোর পরমাণুর মডেলটা কোয়ান্টাম তত্ত্বের উপরে বেস করে গঠিত। কেননা আমরা দেখেছি যে বোর পরমাণুর মডেল যখন আমরা পড়েছি তখন দেখো যে ওই মডেলে বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা আছে। যেমন তোমরা পড়েছো যে প্রধান শক্তি স্তর, তারপরে পড়েছো সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, রাইট, এন দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা, তারপরে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিনস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তোমরা যখন পড়েছো তখন দেখেছো যে এই কোয়ান্টাম সংখ্যাগুলোই কিন্তু তোমার হচ্ছে বোর পরমাণুর মডেলে কাজে লাগে। কেননা তোমরা যখন ওখানে উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করেছো, বা তোমার শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন সংখ্যা বের করেছো, বা অরবিটালে কি পরিমাণ ইলেকট্রন আছে সেটা বের করেছো, তো ওই জায়গাটা যখন বের করেছো তখন কিন্তু আসলে আমাদের এই জায়গাটা কিন্তু তুমি দেখেছো যে আমাদের কোয়ান্টাম সংখ্যাটা পুরোপুরি কাজে লাগছে। যার কারণে বলছি বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আসলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখন শুধুমাত্র বোর পরমাণু মডেলের ভিত্তি কি এটা সবসময় বলবে, বিষয়টা এরকম না। তোমাকে অনেক সময় রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি এটার উপরেও বলতে পারে, বা অনেক সময় এটা বলতে পারে বোর ও সমারফিল্ড উভয়ের ক্ষেত্রে কি হতে পারে সেটাও বের করতে বলতে পারে। সো আমি তোমাকে একটু কিছু লিখে দেবো। ওকে, সো আরও দুইটা জানলে চলবে, সেটা হচ্ছে তোমার দুইটা জিনিস, সেটা হচ্ছে রাদারফোর্ডের জন্য রাদারফোর্ড মডেলের ভিত্তি কি, তোমাকে দুইটা জিনিস বলতে পারে আসলে। সো যদি বলা হয় যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি, যদি কখন এটা বলা হয় তাহলে বুঝে নিবা যে স্বর্ণপাতে আলফা কণা পরীক্ষার উপরে বেস করে মডেলটা তৈরি। স্বর্ণপাতে আলফা কণার উপরে বেস করে, ঠিক আছে, আলফা কণার উপর ভিত্তি করে বানানো। সো অপশনে দেওয়া থাকবে স্বর্ণপাতে আলফা কণার উপরে। সো রাদারফোর্ডের এটা গেল। আর আরেকটা জিনিস বলতে পারে তোমার বোর ও সমারফিল্ড, অর্থাৎ শুধুমাত্র বোর না, যদি বোর ও সমারফিল্ড যদি বলে, বোর ও সমারফিল্ড, ঠিক আছে, যদি এটা কখনো বলা হয়। সো বোর ও সমারফিল্ড যদি বলে তাহলে এই দুইটা একসাথে বললে তার মানে বুঝে নিবা যে ইলেকট্রন যে সূক্ষ্ম রেখায় বিভক্ত, এই জিনিসটা কিন্তু সমারফিল্ডের জিনিস থেকে আসলে ব্যাখ্যা করা যায়। সো ইলেকট্রন যখন সূক্ষ্ম রেখায় বিভক্ত, এটা মাথায় রাখবা, তোমাকে অপশনে বলে দেওয়া থাকবে যে ইলেকট্রনের সূক্ষ্ম রেখা বিভক্ত, এটার উপর বেস করে আসলে কি বোর ও সমারফিল্ড তৈরি করা, ঠিক আছে। ইলেকট্রনের সূক্ষ্ম রেখা বিভক্তকরণ, এই জিনিসটা তোমাকে অপশনে দেওয়া থাকবে। এই তিনটা জিনিস তুমি জানলে হবে, সেটা হচ্ছে রাদারফোর্ড, বোর, আর বোর ও সমারফিল্ড একসাথে থাকলে কি হবে, ঠিক আছে। সো আমরা এখন টাইপ 3 দেখবো। টাইপ 3 দেখো আসলে কি বলা হচ্ছে আইসোযৌগ সম্পর্কে। সো আইসোযৌগ সম্পর্কে তোমাকে আমি একটু কনসেপ্ট দিব, তারপরে হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো করব। খেয়াল করো যে আইসো জিনিসটা আসলে কি, আমি আইসো কেন লিখলাম, মানে হচ্ছে এইটা বোঝা যাচ্ছে আইসোবার, তারপরে বোঝা যাচ্ছে আইসোটোন, আইসোমার, বা আরেকটা জিনিস আছে তোমার, আচ্ছা আমি একটু লিখি। দেখো প্রথমত দেখো আমাদের 4টা জিনিস আছে, বাট আমাদের এখানে মূলত আমাদের 3টা জিনিস আছে, সেটা হচ্ছে আইসোটোপ আসে, তারপরে আসে তোমার আইসোবার,
তারপরে আসে তোমার আইসোবার, তারপরে আসে তোমার আইসোটোন, আর একটাও আছে সেটা হচ্ছে আইসোমার। সো আইসো বা আইসোটোন, আইসোটোন, আর আরেকটা আসে আইসোমার, বাট সেটা পরীক্ষায় আসে না, আমি তাও শিখাই দিব, আইসোমার। ঠিক আছে, এই 4টা জিনিস আসলে আসে। এখন আমরা এটা কিভাবে বুঝবো আসলে, খেয়াল করো, আমাদের শেষে আছে কি, আইসোটোপের শেষে আছে কি, প আছে। এই প মানে বুঝবো সেটা হচ্ছে প্রোটন। কি বুঝবো? প্রোটন। আচ্ছা, এইবার এই জায়গাটা র আছে, সো র থেকে আমরা বুঝবো কি, র থেকে বুঝবো সেটা হচ্ছে ভর। ভর, বার আছে, বার, ভর। ঠিক আছে, এটা বুঝে নিব সহজে, ভর। আর আইসোটোন শেষে দন্তান্ন আছে, তার মানে এটা বলবো হচ্ছে নিউট্রন। ঠিক আছে, আর আইসোমারের জন্য আমি তোমাকে আলাদাভাবে একটা জিনিস শেখাই দিব আর কি। তো খেয়াল করো, আমাদের এই জায়গাটাতে তার মানে এখানে আলোচনা আছে প্রোটন নিয়ে, দ্যাট মিনস প্রোটন হচ্ছে পি, ভর সংখ্যা আমরা এ দ্বারা প্রকাশ করি, আর নিউট্রন সংখ্যা এন। এখন এই 3টা জিনিসের ভিতরে যদি কখনো এমন হয় আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সমান থাকে, প্রোটন সংখ্যা সমান থাকবে, বাট বাকি 2টা ভিন্ন থাকবে। কি 2টা ভিন্ন থাকবে? সেটা হচ্ছে ভর সংখ্যা ভিন্ন থাকবে আর নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে। ধরো এক্স একটা মৌল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জেড, বা এই জেডকে বলতেছি আমি পি, আর তোমার হচ্ছে এই 2টাকে বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এ মাইনাস জেড। এখন আমি বলতেছি যদি কোনো জায়গায় যদি 2টা পরমাণু আছে, 2টা পরমাণু যদি নিচে সমান থাকে, নিচে দ্যাট মিনস এইটা সমান থাকে, আর এখানে আর এই 2টা বিয়োগ করলে ভিন্ন হবে। যদি ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন হয় আর শুধুমাত্র নিচে যদি কমন থাকে, তাহলে সেটা বলবো পরস্পরের আইসোটোপ। আর যদি এমন হয় যে নিচে আসলে ভিন্ন আছে, 2টা বিয়োগ করলেও ভিন্ন হচ্ছে, বাট উপরে মিল আছে, উপরে যদি মিল থাকে তাহলে সেটা আমরা বুঝবো হচ্ছে সেটা হচ্ছে তোমার কি বোঝায়, সেটা হচ্ছে আইসোবার। আর আইসোটোন মানে কি, নিউট্রন সংখ্যা। অর্থাৎ এখানেও ভিন্ন থাকতে পারে, এখানেও ভিন্ন থাকতে পারে, মানে ভিন্ন থাকবে। 2টা বিয়োগ করলে যখন যেটা আমরা পাবো, সমান পাবো, তখন সেটাকে বলতেছি আমরা আইসোটোন। আর আইসোমারের বিষয়টা আমি তোমাকে একটু পরে ক্লিয়ার করব। ওকে, সো এখানে দেখো কি লেখা রয়েছে, বলা হচ্ছে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান কখন হয় আমাকে বলবা তুমি একটু। দেখো ইলেকট্রন সংখ্যা, কোন আয়নে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান। আর সেখানে আমরা একটু জাস্ট সিম্পলি দেখি আগে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কোনটা সমান। ইলেকট্রন সংখ্যা সমান ও নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা দেখো তো এখানে ইলেকট্রন সংখ্যা 4, এটা প্রোটন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা এটা সমান, সরি প্রোটন, হ্যাঁ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 4, আর এইটা থেকে এটা বিয়োগ করলে পাবো হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত, 5, আর আমি যদি বলি ইলেকট্রন সংখ্যা কিন্তু এখানে 4, রাইট? সেটা মিলতেছে না। এবার দেখো ইলেকট্রন সংখ্যা 9, 2টাকে বিয়োগ করলে, 2টা বিয়োগ করলে পাবো নিউট্রন সংখ্যা 10, নিউট্রন সংখ্যা 10, এটা হচ্ছে 9, সো এটা হবে না। এটা দেখি, এটা দেওয়া রয়েছে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা 11, সাথে এখানে দেখো প্লাস রয়েছে, প্লাস থাকলে মাইনাস করতে হবে, প্লাস থাকলে কি করতে হবে, মাইনাস করতে হবে। সো মাইনাস করলে হবে কত এই জায়গাটা, ইলেকট্রন সংখ্যা হবে 10, আর নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা 23 - 11, রাইট? 23 - 11 করলে কত হয় তোমার, 12 হবে না, সো হবে না। এইটা দেখি, এটা রয়েছে 8, এটা কত রয়েছে 8, ইলেকট্রন সংখ্যা 8, কিন্তু -2 থাকার কারণে সেটা 2 যোগ করা লাগবে। তাহলে ইলেকট্রন সংখ্যা 8 যোগ 2 কত হয়, 10। এখন নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা 18 বিয়োগ 8, তাহলে হয় হচ্ছে তোমার 10। তাহলে এটা হবে উত্তর, রাইট? পেয়ে গেছি আমরা উত্তরটা। তাহলে এবার পরের কোশ্চেনটা যদি দেখি, দেখো 2 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে কার্বন 14/6, কার্বন 16/8 পরস্পরের আসলে এরা কি, কয়েকটা অপশন দেওয়া রয়েছে। খেয়াল করো আমাদের এই জায়গাটা ভিন্ন, দেখো আমাদের নিচে কিন্তু ভিন্ন রয়েছে, তার মানে নিচে ভিন্ন থাকছে, আবার উপরে দেখো উপরেও ভিন্ন। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে এইটা বিয়োগ এটা আর এটা বিয়োগ এটা করলে সমান হবে না। খেয়াল করো কিভাবে, দেখো যদি 6 থেকে 14 থেকে 6 বাদ দিই তাহলে 8 × 6 = 14, 8 হয়। 16 থেকে 8 বাদ দিলে এটা আসলে কত হয়, 8 হয়। তাহলে নিউট্রন সংখ্যা সমান, সো নিউট্রন সংখ্যা সমান হলে এটাকে বলি আমরা আইসোটোন। আইসোটোন কই আছে, এই দেখো আইসোটোন, এই যে বি নম্বর। কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে আসছিল, এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে অনেকবার এই কোশ্চেনটা আসছে, সো বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, আইসোমারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। আইসোমার ব্যাপারটা কি, আইসোমার মানে হচ্ছে উপরেও সমান নিচেও সমান, উপরেও সমান নিচেও সমান, অর্থাৎ ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা 2টা সমান হয়, সরি ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা 2টা সমান হয়। অর্থাৎ এখানেও যদি 16 থাকতো, এখানেও 16, এখানেও 8, এখানেও 16, এখানেও 8, অর্থাৎ একই জিনিস ডাবল কপি যদি থাকে,
ধরো এখানে কার্বন 14/6 আছে, সো কার্বন 14/6 এটা যদি দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে আইসোমার, অর্থাৎ দুইটা সমান থাকবে। অথবা এমন হতে পারে যেখানে কার্বন এখানে আরেকটা পরমাণু দেওয়া আছে অক্সিজেন, বাট আমাদের উপর নিচে দুইটাই সমান থাকবে, যদি সমান থাকে তাহলে সেটা বলা হয় আইসোমার। আইসোমার, ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা জিনিস দেখি, দেখো বলা হচ্ছে আইসোটোনের উদাহরণ কোনটা। আইসোটোন মানে কি নিউটন সংখ্যা সমান। সো আমরা একটা সহজে বুঝে নিব যে আমাদের এখানে এখানে সমান হবে না, মানে সরি আইসোটোন মানে কি তোমার হচ্ছে যে বিয়োগফল নিউটন সংখ্যা সমান। সো আমরা একটু দেখি কেমনে। এখানে দেখো 13 আছে, এখানে 13, সো ডেফিনেটলি এর উত্তর হবে না, আমি বুঝতেই পারছি, কারণ 13 থেকে 7 বাদ দিলে 13 থেকে 6 বাদ দিলে যা পাবো 13 থেকে 7 বাদ দিলে আমরা 1 পাবো না, সো উত্তর হবে না। এবার দেখো এখানে কত 40, এখানে 40 থেকে 20 বাদ দিলে 20 পাবো, 40 থেকে 18 বাদ দিলে 18 পাবো, তাহলে এটা উত্তর হবে না, কারণ দুইটা সমান হতে হবে আইসোটোন। তারপরে দেখো এটাও সমান হবে না, কারণ আমরা এখানে বলে দিচ্ছি যে আইসোটোনের ব্যাপারটা কি শুধুমাত্র নিউটন সংখ্যা সমান, আর এই প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ এখানেও ভিন্ন হতে হবে, উপরেও ভিন্ন হতে হবে, নিচেও ভিন্ন হতে হবে। যদি উপরে নিচে দুইটাই ভিন্ন হয় তাহলে সেটা হবে আইসোটোন, আর যদি উপরে আর নিচে দুইটাই সমান হয় তখন সেটা হয় আইসোমার। ভালো করে বোঝো, যদি নিচে শুধুমাত্র নিচে সমান থাকে তাহলে সেটা হচ্ছে আইসোটোপ, আর যদি উপরে মিল থাকে তাহলে সেটা হচ্ছে আইসোবার, আর যদি উপরে নিচে দুইটাই সমান থাকে তাহলে সেটা হবে আইসোমার, আর যদি উপরে নিচে দুইটাই মিল না থাকে তাহলে সেটা হবে আইসোটোন। এর থেকে শর্টকাট ভাইয়া নাই, তাহলে ডেফিনেটলি উত্তর হবে কি ডি নম্বর। কেমনে দেখো, এটা বিয়োগ করলে 16, এটা বিয়োগ করলে 16 হয়। ওকে, সো আমরা 4 নম্বর কোশ্চেনটা একটু দেখি। দেখো 4 নম্বর কোশ্চেনে আসলে কি বলা হচ্ছে। বলা হচ্ছে নিম্নের স্পেসিসগুলোর মধ্যে কি মিল আছে, কি মিল আছে, খেয়াল করো। আমাদের এই জায়গাটাতে নিউটনের এই জায়গাটাতে নিউটন মানে কি নিউট্রন, নিউটন বলছি কেন আমি, এটা হচ্ছে নিয়নের হচ্ছে ভর কত 20, আর নিয়নের পারমাণবিক সংখ্যা কত 10। পারমাণবিক সংখ্যা কত ভালো করে বোঝো, নিয়নের পারমাণবিক সংখ্যা কত 10। আবার আমি যদি বলি নিয়নের ইলেকট্রনের সংখ্যা কত, তাও 10, কারণ নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সমান হয়, তাহলে এটা 10। ওকে ফাইন, এবার একটু ভালো করে বোঝো। দেখো এবার এই জায়গাটাতে কত আছে 19, তার মানে ভর সংখ্যা ভিন্ন হয়ে গেল, ভর সংখ্যা কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। আর এখানে 10 ছিল না, নিয়নের কি নিয়নের ক্ষেত্রে কি হয়, এখানে 20 রয়েছে আর এই জায়গাটা 10 হয়, এই 10 হচ্ছে কি প্রোটন সংখ্যাও 10, ইলেকট্রন সংখ্যাও 10। ওকে, এবার যদি পরের কোশ্চেনটা যদি দেখি, ফ্লোরিন মাইনাস রয়েছে, এখানে 19 আছে, এই জায়গাটা আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তো 9 এটা হচ্ছে প্রোটন সংখ্যা 9, প্রোটন সংখ্যা, কিন্তু ইলেকট্রন সংখ্যা 9 হবে, 9 কিন্তু হবে না, 9 এর সাথে 1 যোগ হবে, কারণ মাইনাস থাকলে যোগ হয় আর যোগ থাকলে মাইনাস হয়, তাহলে এখানে 10 হবে। ঠিক আছে, ফাইন। পরের কোশ্চেনে দেখো ম্যাগনেসিয়াম 24/2+, তাহলে ম্যাগনেসিয়াম এখানে 24 আর এখানে ম্যাগনেসিয়াম এখানে 2+ রয়েছে। সো ম্যাগনেসিয়ামের জন্য আমরা জানি যে এটা 12 হয়, পারমাণবিক সংখ্যা কত 12, তাহলে প্রোটন সংখ্যা কিন্তু 12, বাট ইলেকট্রন সংখ্যা 12, এখানে 2+ রয়েছে, তাই এখানে 2 বিয়োগ হবে, তার মানে 10। তার মানে স্পষ্টত বুঝতে পারছি, দেখো আমাদের এই উপরে কিন্তু ভিন্ন আছে, উপরে কি আছে, ভিন্ন আছে, সব ক্ষেত্রে ভিন্ন আছে। আবার দেখো নিচেও ভিন্ন আছে, উপরে নিচে দুইটায় কি আছে, ভিন্ন আছে, উপরে নিচে কি আছে, দুইটায় ভিন্ন আছে। তো অনেকে বলতে হবে ভাই উপর নিচে ভিন্ন থাকলে এটা হবে আইসোটোন, অনেকে এটা বলবা যে ভাই এটা হবে আইসোটোন, কিন্তু আইসোটোন কখন হবে, যখন এর উপরে চার্জ থাকবে না, যখন এর উপরে কি থাকবে না, যখন এর উপরে চার্জ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হবে আইসোটোন। বাট যখন আমাদের চার্জ রয়েছে তখন কিন্তু এখানে একটা ব্যাপারটা ভিন্ন। খেয়াল করো, আমাদের এখানেও চার্জ 10, এখানেও চার্জ 10, এখানেও চার্জ 10, তার মানে ইলেকট্রন নাম্বারটা আসলে কি হচ্ছে, অলওয়েজ সমান হচ্ছে। এখানে কিন্তু নিউটন সংখ্যা অলওয়েজ তুমি সমান পাবা না, মিলাই দেখো, এই দেখো 20 থেকে 20 বাদ দিলে 10, 24 থেকে 12 বাদ দিলে 12, সো হচ্ছে না। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, তার মানে ইলেকট্রন সমান, আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার হবে, আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার, সো আইসো ইলেকট্রনিক, সি নম্বর হবে উত্তর। আই গেস তোমরা ক্লিয়ার। একই রকম ভাবে কোন সেটটির আয়ন সম ইলেকট্রনিক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা বের করবো আদেশ কোনটার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সমান, উপরের নিয়ম একদম উপরেরটার মতো। 6 নম্বরটা দেখো, বলা হচ্ছে একটি মৌলের আইসোটোপগুলোর মধ্যে ভিন্ন থাকে, একটি মৌলের আইসোটোপগুলোর মধ্যে ভিন্ন থাকে কি, আইসোটোপ মানে কি ভাই, আইসোটোপ মানে তো প্রোটন সংখ্যা,
আইসোটোপ পর এসে, তার মানে প্রোটন সংখ্যা, এগুলোর মধ্যে ভিন্ন থাকে কি, মিল থাকে না, ভিন্ন থাকে। তো ভিন্ন থাকে কি থাকে বলো তো? ভিন্ন থাকে। সো আমরা জানি আইসোটোপের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা সমান থাকে, তাহলে ভিন্ন থাকে কি, নাম্বার অফ অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ নিউট্রন। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমি আর বলে দেবো না, কারণ দেখো নাম্বার অফ প্রোটন হবে না, এখন এইগুলোর ভিতর উত্তর কোনটা হবে তুমি খুঁজে বের করবা। দেখো আমি বলতেছি প্রোটন সংখ্যা সমান হয়, ভিন্ন থাকে মানে কি, অমিল থাকে, মিল থাকে শুধুমাত্র প্রোটন নাম্বার, তাহলে বাকি তোমার এটা কাজ থাকলো তোমার বের করা, ঠিক আছে। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখো, বলা হচ্ছে একটি পরমাণু 17টি প্রোটন থাকে, 20টি নিউট্রন থাকলে পরমাণুর আইসোটোপটি সংকেত। পারা যাবে না ভাই, আইসোটোপ পারা যাবে না। আইসোটোপ এতটি নিউট্রন আছে, এতটি প্রোটন আছে, প্রোটন মানে কি নিচে 17 থাকবে, নিচে 17 এইটা আছে আর এইটা আছে। এখন নিউট্রন সংখ্যা 20 কই আছে, বিয়োগ করো তো, এই দেখো 37 - 20 বিয়োগ করলে ডি নাম্বার হবে উত্তর। সহজ জিনিস ভাই, একদমই সহজ জিনিস। ওকে, সো এবার আমরা দেখবো কোয়ান্টাম সংখ্যা। সো এবার আমরা কোয়ান্টাম সংখ্যার কোশ্চেনগুলো, আর মজার ব্যাপার হলো এই কোয়ান্টাম সংখ্যা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই তোমার কোশ্চেন থাকেই, ঠিক আছে, প্রত্যেক বছরই মোটামুটি তোমার এখান থেকে কোশ্চেন থাকে। ওকে, সো আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে কিভাবে বের করব দেখো, খেয়াল করো। নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাটির সেট একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। আমি তোমাকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু হালকা ধারণা দিব, তারপরে এই কোশ্চেনগুলো করবো, দেখবো যে সব মানে সব হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে যেহেতু আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে কোন কোয়ান্টাম সংখ্যা সঠিক কোনটা ভুল এটা আমার বের করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন এরকম আসছে। সো আমার কাজ থাকবে যে এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসছে, যে ডিজিটগুলো কোনটা সত্য কোনটা ভুল এটা আমাকে বের করতে হবে। সো এইটা যদি বের করতে পারি ইনশাআল্লাহ আমরা কিন্তু ইজিলি মানে যে কোনো কোয়ান্টাম সংখ্যা যে কোশ্চেন আসলে পারবো। খেয়াল করো, ভালো করে বোঝো, আমাদের কোয়ান্টাম সংখ্যার যে কনসেপ্টটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, সবাই এটা জানো। তারপর আমি লিখে দিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? n দ্বারা। তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা। তারপরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দ্বারা। তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিনস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা প্রকাশ করা হয় s দ্বারা। এখন খেয়াল করো কোন ক্ষেত্রে কেমনটা সত্য হবে। এখানে আমাদের অরবিটাল আছে কয়টা? 4টা অরবিটাল। আমরা জানি যে অরবিটাল থাকে 4টা। কয়টা? 4টা। একটা অরবিটাল হচ্ছে s, তারপরে p, তারপরে d, তারপরে হচ্ছে f। আমরা জানি s এ সর্বোচ্চ স্কয়ার হতে পারে, p তে সর্বোচ্চ 6 হতে পারে, d সর্বোচ্চ 10 হতে পারে, f 14 হতে পারে। এটার কারণ আছে। আচ্ছা দেখো, আমি যখন প্রথম s অরবিটাল নিয়ে কাজ করব, তখন মাথায় রাখবা আমাদের n এর ভ্যালু হবে 1, মানে s বোঝায় প্রথম কক্ষপথ, p বোঝায় দ্বিতীয় কক্ষপথ, d f মানে এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। যখন প্রথম কক্ষপথ বলো তখন হচ্ছে এটা, আমরা জানি যে এরকম লিখি, আমরা জানি, সবাই জানি 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার। এর মানে বোঝো, এর মানে আসলে বোঝাচ্ছে কি দেখো, যে আমাদের 2 তে কিন্তু কি আসতেছে? p আসতেছে। p তে মানে p তেই সর্বপ্রথম আমাদের কি আসতেছে? আমাদের 2 আসতেছে, যার কারণে আমরা n এর ভ্যালু কি ধরে নেব? 2 ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো s এর ক্ষেত্রে n এর ভ্যালু যখন এটা হয়, আর l এর যে ভ্যালুটা, l এর ভ্যালুটা হবে তোমার n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত সর্বোচ্চ হয়। অর্থাৎ কখনোই n এবং l পরস্পর সমান হয় না। তাহলে এই জায়গাটা n মানে 1 - 1 তার মানে 0। যখন আমি s অরবিটাল হিসাব করছি তখন এই জিনিসটা কিন্তু ঘটতেছে। আর m এর ভ্যালুটা হবে 0 সহ প্লাস মাইনাস l, 0 সহ কি প্লাস মাইনাস l। তার মানে এখানে হবে কি 0, আর এখানে দেখো 0 l কিন্তু শুধুমাত্র 0ই আছে, তার মানে এখানে এটাই হবে শুধু। আর s মানে কি? s মানে তোমার হচ্ছে যে m এর যতগুলো ভ্যালু থাকবে সেটা হচ্ছে প্রথম প্লাস হাফ, দ্বিতীয়টা থাকলে মাইনাস হাফ, ঠিক আছে, এরকম করে লিখতে হয়। আচ্ছা, এবার দেখো আমি যদি p অরবিটালের জন্য হিসাব করতে চাই, তাহলে n = হয় এখানে 2, p এর ক্ষেত্রে n = 2 হয়। তাহলে l এর যে ভ্যালুটা আমি তোমাকে বললাম যে n-1 পর্যন্ত সর্বোচ্চ হয়, মানে 0 থাকবে, এই যে যেটা আমরা পেয়েছি আগে সেটা থাকবে।
এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে n-1, তো n কত, n হচ্ছে 2 - 1, তার মানে এখানে 1 হবে। আর m এর ভ্যালু কত, 0 সহ প্লাস মাইনাস l, তাহলে 0 প্লাস মাইনাস l মানে কি, এই যে এটাকে লেখা যায় -1 + 1। তো সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আমরা এটাকে লিখি -1 0 + 1, এভাবে লিখি আর কি। এখন s এর ভ্যালু কত, s এর ভ্যালু হবে প্লাস হাফ, তারপরে আবার প্লাস হাফ, তারপরে আবার প্লাস হাফ প্লাস হাফ। সো এটা অতটা লাগে না আসলে। মূলত কেন প্লাস হাফ লিখছে কারণ আছে, ঠিক আছে, সবগুলো প্লাস হাফ কেন লিখছে এটার কারণ আছে, বেশ কিছু রিজন আছে। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা করা লাগবে, অনেক সময় লাগবে আর কি। ডি অরবিটালের ক্ষেত্রে n = কত হয়, 3 হয়। এখানে কি হবে, 0 1 0, আগে যেটা পেয়েছি সেটা বসা দিতে হবে। n-1 মানে 3 - 1, তার মানে হচ্ছে 2। m মানে কত, m মানে হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l, তার মানে এখানে 0 -1 + 1 -2 + 2। আচ্ছা s = কত হবে তাহলে বলো তো, s = 5টা প্লাস হবে। কেন হবে, আমরা এসটা আপাতত লিখতেছি না। f দেখো, f n = 4 হবে, তাহলে l = হবে কত, 0 1 2 3, m = হবে কত, 0 সহ প্লাস মাইনাস l, রাইট। এবার ভালো করে বোঝো, দেখো ভালো করে বোঝো। আমাদের এখানে আমরা সবসময় ক্যালকুলেশন করার সময় আমরা শেষের জিনিসটা নিই, সর্বোচ্চ জিনিসটা নিই। অর্থাৎ যখন n = 1 হয় তখন l = 0 হয়, যখন n = 2 হয় তখন সর্বোচ্চ l = 1 হয়, যখন n = 3 হয় তখন l সর্বোচ্চ 2 হয়, n যখন 4 হয় তখন l সর্বোচ্চ 3 হয়। এবার দেখো পারা যায় কিনা, খেয়াল করো। n = 2, l = 1, তো l = 1 হলে m কি 0 হওয়া সম্ভব? দেখো l যখন 1, ভালো করে বোঝো, দেখো l যখন 1 তখন কি m 0 হওয়া সম্ভব। আর s প্লাস হাফ যেটা বলছিলাম, তার মানে যখন n = 2, যখন l = 1 হয় তখন m তিনটা জিনিস সম্ভব। সেটা কি সম্ভব, সেটা হচ্ছে 0 সম্ভব, -1 সম্ভব, +1 সম্ভব। সো আমি যদি একটা সম্ভব লিখি অসুবিধা নাই। এবার দেখো বি নম্বরে বলা হচ্ছে কি n = যখন 1 তখন l = 1, m = 2। এটা কি সম্ভব, আদৌ সম্ভব ভাই? n = যখন 3 হয় তখন n = 1 হওয়া সম্ভব, সমস্যা নেই। কারণ n = যখন 1 হয় তখন l = 0 হতে পারে, আবার 1ও হতে পারে, কিন্তু সর্বোচ্চ 2 হতে পারে। তার মানে তিনটাই কিন্তু সম্ভব আর কি। তাহলে যখন n = 1 তখন n = 3 তখন l = 1 সম্ভব। এবার দেখো বলা হচ্ছে m = 2, m = কি 2 সম্ভব? শুধুমাত্র 1 এর জন্য কেমন হবে? আমি কিন্তু 2 এখন কাউন্ট করতেছি না, আমি এখন 2 কাউন্ট করতেছি না। তো আমি যদি 2 কাউন্ট না করি তাহলে কি m = 2 সম্ভব হওয়া, 2 কে আসলে আদৌ সম্ভব হবে? দেখো খেয়াল করো, তখন এখানে 1 হবে, অর্থাৎ যদি এখানে 2 যদি না থাকে, আমি যদি চিন্তা করি যে 2 হবে না, তাহলে কি এটা হওয়া সম্ভব? দেখো তো, এই যে মুছে দিলাম, হচ্ছে না, রাইট। আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। তারপর আমরা আরও একটু দেখি, দেখো খেয়াল করো। সি নম্বর বলা আছে n = যখন 1 হবে তখন n = 0 হবে। দেখো n = যখন 1 হবে তখন l = 0 হবে, আবার m = 0 হবে, s = মাইনাস বা পজিটিভ হাফ লিখতে পারো, সমস্যা না, এটা তোমার আগেই বলছিলাম। ওকে, এবার দেখো এখানে দেওয়া আছে n = 2 তখন l = 0, n = যখন 2 হয় তখন l = 0 হতে পারে, তখন l = 0 হলে m = 0 হতে পারে, s = পজিটিভ হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে বি নম্বরটা উত্তর হবে না, কারণ l এর ভ্যালু যখন 1 হয় তখন আমাদের এই জায়গাটা m এর ভ্যালু 2 আসলে হতে পারে না। l = কি হতে পারে না, 2 হতে পারে না, কারণ l যখন 1 হয় তখন এখানে 0 সহ প্লাস মাইনাস l করলে কি হয়, এখানে 0 সম্ভব, -1 সম্ভব, +1 সম্ভব, কিন্তু 2 সম্ভব না। আর এখানে যখন l = 0 তখন m = এটা আমাদের 0 হচ্ছে। মানে দেখো আমি যখন এখানে l = 1 ধরছি তখন m = 0 ধরছি, মানে l এর ভ্যালু যা থাকবে m এর ভ্যালু তার কম হতে পারে, সমস্যা নাই। যেমন l = যখন আমি এখানে 1 ধরছি তখন m = 0 বলছি, অসুবিধা নাই, কম ধরছি। কিন্তু যখন l = আমি বলবো যে 1 তখন m = 2, এটা কিন্তু সম্ভব না, কারণ l এর ভ্যালু যখন 1 তাহলে তার জন্য তো 0 সহ প্লাস মাইনাস l, তার মানে 0 -1 +1 সম্ভব, তাহলে +2 তো হবে না। বুঝতে পারছো বিষয়টা? সো উত্তরটা পেয়ে গেছি। নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি অনুমোদিত নয়, মানে ভুল। সো ভুল কখন হবে এটা দেখে উত্তর বলা যাচ্ছে। দেখো উত্তর কখন বলা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে n এর ভ্যালু যা আছে l এর ভ্যালু কম আছে, কিন্তু এই জায়গাটাতে ভুল। দেখো n ও যা l ও তাই, n আর l কি কখনো সমান হয় ভাই? আমি বলতেছি l এর ভ্যালু সর্বোচ্চ n-1 পর্যন্ত হতে পারে, অর্থাৎ l এর ভ্যালু n-1 মানে কত, n এর যা ভ্যালু হবে তার থেকে অ্যাটলিস্ট 1 কম হবে, সেটা হবে সর্বোচ্চ ভ্যালু। তাহলে কখনোই কিন্তু n = l সম্ভব নয়। কাজে আমি কিন্তু উত্তরটা পেয়ে গেছি, উত্তর হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা?
সো এবার আমরা পরের কোশ্চেনটা যদি দেখি, দেখো পরের কোশ্চেনে কি বলা হচ্ছে। বলা হচ্ছে পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি অনুমোদনযোগ্য মানে সঠিকটা খুঁজে বের করতে হবে, তার মানে 3টা ভুল আছে। দেখো n = যখন 1, l = 1, তার মানে n আর l পরস্পর সমান হয় না, এ নম্বরটা কাটা, ঠিক আছে। এবার দেখো বি নম্বর দেখো, বলা হচ্ছে n = যখন 3 তখন l = 1, হ্যাঁ হতে পারে। m = -2 কখনো সম্ভব রে ভাই? m = -2 কখনো সম্ভব? যদি l = 1 হয় তখন -2 কি হবে? আসবেই তো না। তাহলে এটা আসলে কি? এটা ভুল। এটাও কিন্তু এটা ভুল পাইছি, রাইট? অনুমোদনযোগ্য, কোন সেটটি অনুমোদনযোগ্য? আচ্ছা, তারপরে আমরা আরো দেখি, আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরো দেখব। ওকে, সো খেয়াল করো, এইবার যখন আমাদের এই জায়গাটাতে দেখো, এইটা কিন্তু ভুল। এস এর ভ্যালু কখনো আমাদের কি হতে পারে না? 1 হতে পারে না। আমাদের কি হতে পারে না? এস এর ভ্যালু কখনো 1 হতে পারে না, হয় পজিটিভ হাফ অর নেগেটিভ হাফ। সো তার মানে এটাও কিন্তু আমাদের উত্তরটা আসলে ভুল। এই যে এটা, ঠিক আছে, এটা ভুল। তারপরে হচ্ছে এ নম্বরটা ভুল, ডি নম্বরটা ভুল, রাইট? বি নম্বরটাও ভুল। দেখো এ নম্বরটা ভুল কেন? এন আর এল সমান হয়ে যাচ্ছিল। এস এর ভ্যালু এই জায়গাটা প্লাস, শুধুমাত্র 1 হবে না, প্লাস হবে তো মাইনাস হবে, তার মানে এটাও ভুল। আর যদি এটার কথা যদি বলি, এটাও ভুল, কারণ 1 এর জন্য কখনো -2 হয় না, তার মানে সঠিক সি নম্বর। কেমন সঠিক? দেখো n = 2, তখন n = 2 হলে l এর ভ্যালু সর্বোচ্চ 1 অথবা 0 হতে পারে, সমস্যা নাই। সো যখন 1 হচ্ছে তখন m এর ভ্যালু 0 হতে পারে, সমস্যা না, কিন্তু 2 হবে না, মাথায় রাখবা। s = প্লাস আর মাইনাস তুমি স্পিন কোন সংখ্যা দেখে দিতে পারছো, সমস্যা নাই। সো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমাদের পরে আরেকটা কোশ্চেন আসছে। কোয়ান্টাম সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন আসবে, মাথায় রাখবা, এই টাইপ থেকে কোশ্চেন পাবাই তোমরা। পরের কোশ্চেনটা বলা হচ্ছে যে একটি অরবিটালে 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া রয়েছে, n = 3, l = 2, m = 1 এবং s = ½ ইলেকট্রন সংখ্যা কত? সো এর ইলেকট্রন সংখ্যাটা আমরা কিভাবে বের করব? ইলেকট্রন সংখ্যা বের করার একটা সুন্দর শর্টকাট আছে, সেটা হচ্ছে এমন যে E = ms, m × s। সো খেয়াল করো, m এর কয়টা ভ্যালু আর s এর কয়টা ভ্যালু থাকবে? m এর কয়টা ভ্যালু আর s এর কয়টা ভ্যালু আছে, সেটা হবে ইলেকট্রন সংখ্যা। সো খেয়াল করো, m এর ভ্যালু কয়টা দেওয়া রয়েছে? শুধুমাত্র 1 দেওয়া রয়েছে, তার মানে এখানে একটা ভ্যালু দেওয়া রয়েছে, গুণ s এর কয়টা ভ্যালু দেওয়া রয়েছে? শুধুমাত্র একটা ভ্যালু দেওয়া রয়েছে, তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 1। ক্লিয়ার ব্যাপারটা? যদি এই জায়গাটা এমন দেওয়া হতো যে m এর ভ্যালু 0, -1, +1, তাহলে কত হতো? 3টা নাম্বার হতো, 3টা। যখন বলতাম যে m = কত, তখন বলতাম আমি যে m = যখন বলতাম m = 0, -1, +1, তার মানে m এর ভ্যালু 3টা, তার মানে এখানে 3 লিখতাম। আর s যদি আমি লিখতাম যে প্লাস মাইনাস হাফ, তার মানে এটা বোঝাতো 2টা নাম্বার, তাহলে 3 × 2, তার মানে 3 × 2 = 6 হতো। ক্লিয়ার ব্যাপারটা? সো তাহলে উত্তর হবে শুধুমাত্র একটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ, এটা তোমার বের করবো, আমি আর করে দেবো না, মেলা করাইছি, আর দরকার নাই, তোমাদের কাজ থাকলো। প্রধান কোয়ান্টাম সংখ্যা নিচের কোনটি নির্দেশ করে? সবাই তোমরা জানো এটা। ইলেকট্রনের অরবিটালের কি হয়? আকৃতি, শক্তি স্তর, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, শক্তি স্তর নির্ণয় করে, রাইট? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? ইলেকট্রনের শক্তি স্তর, রাইট? ওকে, এবার দেখো আমরা এখন অরবিট ও অরবিটালের মধ্যে কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে আমরা কিছু কোশ্চেন আসলে উত্তরগুলো দেখব। বলা হচ্ছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া হচ্ছে n = 1, l = 4, l = 1 বিশিষ্ট অরবিটাল আসলে কি হবে? সো দেখো, যখন আমরা জানি যে l = যখন 1 হয় তখন আসলে কি অরবিটাল মিন করে? দেখো তো, আমরা একটু আগে দেখলাম যখন l = 1 হয় তখন সেটা আমরা নির্দেশ করে p অরবিটাল। দেখো খেয়াল করো, আমি যখন n = 4 বলতেছি, বাট যখন আমি l = 1 বলবো, 1 এখানে কিন্তু 2 3 আছে। সো যখন l = যখন আমাদের 1 আছে, 1, তখন আমরা এটা বুঝে নেব যে এটা মূলত আমাদের এই সেটের, এই যে যখন 1 আছে তখন 1 এর জন্য আমরা এটা বুঝে নিই এটা আসলে p অরবিটাল, এটা d অরবিটাল, এটা f অরবিটালের জন্য, রাইট? সো এটা অরবিটাল হবে কি? p অরবিটাল, ঠিক আছে। এটা উত্তর হবে p অরবিটাল। বুঝতে পারছো বিষয়টা? আমি বলতেছি কি, l এর ভ্যালু যখন 0 হবে তখন সেটা হয় s অরবিটাল, যখন l এর ভ্যালু 1 হয় তখন সেটা p অরবিটাল, l এর ভ্যালু 2 হলে সেটা হয় d অরবিটাল, l এর ভ্যালু 3 হলে সেটা হয় f অরবিটাল, ঠিক আছে। সো এর ভ্যালু যা কিছু থাকতে পারে, সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে। আমরা 2 নম্বরটা একটু দেখব। 2 নম্বরটা দেখো,
আসলে আমাদের এখানে কি হচ্ছে বলা হচ্ছে এফ অরবিটালে সর্বমোট কয়টি ইলেকট্রন থাকতে পারে। তো অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলে, ঠিক আছে, অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তখন আমরা যে সূত্রটা জানবো সেটা হচ্ছে এমন 2 × 2l + 1, 2 × 2l + 1, ঠিক আছে। এখন দেখো এফ অরবিটাল আমরা জানি এস এর জন্য এল এর ভ্যালু হয় 0, পি অরবিটালে এল এর জন্য হয় এল এর হবে 1, ডি অরবিটালে এল এর ভ্যালু হবে আমাদের এখানে 2, এফ এর জন্য এল এর ভ্যালু হবে 3। সো খেয়াল করো আমাদের বলা হচ্ছে এফ অরবিটাল, তার মানে এল এর ভ্যালু হবে কত 3, তাহলে 2 × 3 + 1, তার মানে 3 × 2 = 6, 7, তার মানে 14 হবে উত্তর, ঠিক আছে। সো এফ অরবিটালের সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। তোমাদেরকে আমি আরো একটু শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, এসব করা লাগবে না। দেখো খেয়াল করো, এস যখন স্কোয়ার লিখে মানে বোঝাই এস হচ্ছে অরবিটাল, এসটা কি অরবিটাল, এস এর সর্বোচ্চ 2 বেশি লিখতে পারো তুমি কখনো? এস এর সর্বোচ্চ কত লিখতে পারো? 2 লিখতে পারো, তার মানে এটা তার ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। আমি যখন p6 লিখবো তার মানে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। ডি যখন লিখবো তখন 10, ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা। এফ যখন লিখবো তখন 14, এফ এর সর্বোচ্চ থাকতে পারে 14টা। হয়ে গেছে 14টা, ঠিক আছে, করা লাগবে না। আর যদি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা চাইতো শক্তি স্তরে, তখন হতো n², কিন্তু সর্বোচ্চ বললে হয় 2n² যদি আমাদের দেওয়া থাকে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর কোশ্চেনে বলা আছে নিম্নের দেওয়া অরবিটাল সম্বন্ধে কোনটা থাকা সম্ভব নয়। আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, এটা যদিও তোমার আবহাওয়া নীতিতে ব্যাখ্যা করা যায়, বাট আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিই, এই টেকনিকটা জানলে চলবে, ঠিক আছে। দেখো খেয়াল করো 1s, তুমি ইলেকট্রন বিন্যাস করার সময় কি করো? 2s 2p, তারপরে করো 3s 3p 3d, তারপরে করো 4s 4p 4d 4f। খেয়াল করো এই জায়গাটাতে আমি আসলে কি লিখি নাই, খেয়াল করো এই জায়গাটাতে আমি লিখি নাই 1p, তারপরে লিখি নাই কত 1d, তারপরে লিখি নাই কত 1f, তারপরে এই জায়গাটা লিখি নাই কত 2d 2f, এই জায়গাটা লিখে নাই কত 3f। খেয়াল করো এই যতগুলো আমি লিখি নাই এই প্রত্যেকটা জিনিসই অসম্ভব, এই প্রত্যেকটা জিনিস আসলে অসম্ভব। এই প্রত্যেকটা জিনিস আসলে অসম্ভব। কেন অসম্ভব আমি একটু যদি ব্যাখ্যা করি, খেয়াল করো। আমি যদি বলি 1p যদি বলি, তাহলে এই ক্ষেত্রে n এর ভ্যালু কত হয়? n এর ভ্যালু কত হয় 1, n এর ভ্যালু কত 1। এবং আমি যখন p অরবিটাল বলবো, p অরবিটালের ক্ষেত্রে n এর ভ্যালু কত হয় 0 1, 0 কত 1। আমি তোমাকে বলছিলাম s এর জন্য l এর ভ্যালু হয় 0, p এর জন্য l এর ভ্যালু হয় 1, d এর জন্য l এর ভ্যালু হয় 2, f এর l এর ভ্যালু হয় 3। তাহলে দেখো আমি যখন বলছি p এর জন্য হবে 1, তার মানে n r এবং l সমান হয়ে গেছে না? তাহলে কি ভাই এটা কি আদৌ সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। এখন যদি বলি 1d, তাহলে 1p যদি সম্ভব না হয় তাহলে 1d আর 1f কি সম্ভব না। এখন আমি যদি 2d দিয়ে যদি বোঝাই, 2d যদি আমি 2d দিয়ে যদি বোঝাই, খেয়াল করো 2d তাহলে 2n এর ভ্যালু কত 2, আর d এর ভ্যালু কত? d এর ক্ষেত্রে n এর ভ্যালু কত বলো? খেয়াল করো d এর ক্ষেত্রে n এর ভ্যালু 2, তার মানে এটাও সম্ভব না। তার মানে আমি এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই সারিতে যা যা আছে এই জিনিসগুলো আসলে সম্ভব নয়। একটু খাতায় লিখে রাখবা। 1 এর ক্ষেত্রে 3টা জিনিস সম্ভব না, 2 এর ক্ষেত্রে 2টা লিখি তার 2টা সম্ভব না, 3 এর ক্ষেত্রে 3টা লিখি তাহলে আরেকটা সম্ভব না, 1 এর ক্ষেত্রে 1টা লিখি তাহলে বাকি 3টা সম্ভব না, 2 এর ক্ষেত্রে 2টা জিনিস লিখি তাহলে বাকি 2টা সম্ভব না, 3 এর ক্ষেত্রে 3টা জিনিস লিখি তাহলে বাকি আরেকটা জিনিস সম্ভব না। এখন দেখো নিম্নের দেওয়া অরবিটাল সবার মধ্যে কোনটা থাকা সম্ভব নয়? 1s সম্ভব, 2p সেটাও সম্ভব, 2d সম্ভব না, 4d কিন্তু সম্ভব, তাহলে 2d সম্ভব না। উত্তর পেয়ে গেছি, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, সো এবার আমরা শিখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতি। সো আমরা এখন একটু নীতিটির দিকে একটু ফিরে আসি, ঠিক আছে? ওকে, দেখো আমরা এই অধ্যায়ে জানি যে মেইনলি এখানে আলোচনা করা হয় হুন্ডার নীতি নিয়ে, তারপরে আউবাউ নীতি নিয়ে, এবং আরেকটা আছে পাউলি আছে, কোথাও রয়েছে পলি বা কোথাও রয়েছে পাউলির বর্জন নীতি। সো এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস আসলে কি আসলে এটা ডিনোট করে, আমরা এই জিনিসগুলো একটু বুঝবো, ঠিক আছে? দেখো বলা হচ্ছে নিচের কোন
বিন্যাসটি পাওলির বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে। তো খেয়াল করো, মেইনলি পাওলির বর্জন নীতি ও হুন্ডের নীতির ভিতরে আমরা যদি একটা নীতি দেখতে পারি যে কোনটা সঠিক, একটা নীতি দেখবো, যদি ধরো এর ভিতরে যদি একটা নীতিও সঠিক নয় তাহলে কোনোটা সঠিক না। এর ভিতরে যদি একটা নীতি আমি সঠিক পাই তাহলে কিন্তু আসলে উত্তরটা খুঁজে বের করতে পারবো। কেমনে দেখো, খেয়াল করো, আমরা সহজে শর্টকাটে বের করতে পারবো। ঠিক আছে, কিভাবে দেখো খেয়াল করো, যে আসলে প্রথমে আমরা হুন্ডের নীতিটা দেখবো, কারণ হুন্ডের নীতি বের করার জিনিসটা সহজ। আসলে কিভাবে সহজ দেখো, সে ফর এক্সাম্পল আমি বললাম, তাহলে নাইট্রোজেনের উদাহরণ আমি দেখো লিখেছি কি, নাইট্রোজেনের 7, তার জন্য আমি ইলেকট্রন বিন্যাস করলাম। এবার প্রত্যেকটা জিনিসকে আমি এখান থেকে আলাদা আলাদা করে লিখলাম। ঠিক আছে, 1s², তারপরে 2s², তারপরে 2p3। ঠিক আছে, সো আমি একটু আগেই তোমাকে বললাম যে এসে আমাদের সর্বোচ্চ 2টা থাকতে পারে, পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, ডিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে। এখন দেখো এখানে যদি সর্বোচ্চ 2টা থাকে এর মানে আসলে বোঝায় কি, খেয়াল করো, এর মানে আসলে বোঝায় যে এটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটালের প্রথম ওদের একমুখী স্পিন প্রবেশ করবে, একমুখী স্পিন কি করবে, প্রবেশ করবে। ধরো আমি একমুখী স্পিন এরকম দিলাম, একমুখী স্পিন, এখানে 2টা ইলেকট্রন থাকার কারণে পরবর্তীতে বিপরীতমুখী স্পিন আসবে। এখানেও একই রকম, এস অরবিটালের ক্ষেত্রে এখানে প্রথম একমুখী স্পিন, একটা ইলেকট্রন 2টা থাকার কারণে বিপরীতমুখী স্পিন। এবার খেয়াল করো এখানে পিতে কয়টা আছে, এখানে 3টা আছে। 3টা থাকার কারণে আমাদের এখানে কয়টা বক্স লিখবো, 3টা। আমরা জানি পিতে অরবিটাল 3টা থাকে, পিতে অরবিটাল 3টা থাকে, px py pz। এখন দেখো আমি এখানে একটা লিখছি, তারপরে একটা, তারপরে একটা। প্রথমে একমুখী স্পিন প্রবেশ করবে, হুন্ডের নীতি অনুসারে প্রথমে একমুখী স্পিন প্রবেশ করার পরে যদি স্পেস থাকে তারপরে বিপরীতমুখী স্পিন। এখন আমি এই জায়গাটা যদি অক্সিজেন দিতাম তাহলে এখানে 8 হতো, এখানে যদি অক্সিজেন দিতাম তাহলে এখানে 8 হতো, আর অক্সিজেন দেওয়া মানে এই জায়গাটা 4 হতো, আর এই জায়গাটা 4 মানে বোঝো, 4 মানে বোঝায় যে 3টা আগে একমুখী স্পিন প্রবেশ করেছে, তারপরে আরেকটা যে 4 নম্বর যেটা সেটা হবে বিপরীতমুখী স্পিন, জাস্ট এই জায়গাটা হবে। তারপরে প্রথমে আগে একমুখী স্পিন প্রবেশ করে যেতে হবে, তারপরে প্রথমে দেখতে হবে যে এভাবে একমুখী স্পিন আছে কিনা, তারপরে জোড়ায় আমরা দেখবো যে এখান থেকে শুরু হচ্ছে কিনা। তাহলে খেয়াল করো, দেখো এইটা সঠিক কিনা খেয়াল করো। আমরা যদি একটু দেখি, এটা যদি একটু দেখি, দেখো যে এখানে ডাবল আছে, এখানে ডাবল আছে, এটা কি সম্ভব ভাই? আদৌ সম্ভব? সম্ভব নয়। কেমনে সম্ভব না? আমি যদি এখানে পি ধরো এখানে আমি এখানে 5 লিখলাম, 5, তার মানে যদি ফ্লোরিন লিখতাম, ফ্লোরিন যদি লিখতাম তাহলে কি হতো, এখানে 5 হতো, আর 5 হওয়ার কারণে আরেকটা স্পিন হতো এই জায়গাটা, আরেকটা স্পিন হতো বিপরীতমুখী স্পিন এই জায়গাটা হতো। আমি এই স্পিনটা এখানে দিতাম না, মানে আগে একমুখী স্পিন প্রবেশ করার পরে তারপরে বিপরীতমুখী স্পিন প্রথম থেকে যাবে, এখানে একটা হবে, শেষে একটা হবে, এরকম কখনো হবে না। তাহলে এখানে 2টা হয়েছে, আবার এই 2টা বাদ দেবার এখানে হয়েছে, তার মানে এটা হবে না। এরকম ঘটনা কই আছে আমরা একটু দেখি, এটাও হবে না। এখানে 2টা, এখানে একটা বাদ দিয়ে আবার হুট করে এখানে গেছে, তার মানে এটাও হবে না। এখন দেখো এই 2টার ভিতরে যে কোনো একটা উত্তর হবে, সো আমরা একটু দেখি কেমনে কোনটা উত্তর হবে। প্রথমে ঠিক আছে এই 2টা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ভাবে যে প্রথমগুলো ফিল আপ করার পরে তারপরে দ্বিতীয় স্পিনে প্রবেশ করছে, বাট এখানে একটা ভুল আছে। কোথায় আছে দেখো, এই প্রথম 3টা ঠিক আছে, বাট এখানে কোথায় ভুল আছে, এখানে একমুখী স্পিন, তারপর এখানে দেখো বিপরীতমুখী স্পিন দিয়েছে। দেখো এখানে দিয়েছে সোজা, এখানে দিয়েছে বাঁকা, তাহলে কি হবে? হবে না। বাট এখানে সোজা, এখানে সোজা দিয়েছে, দেখো এখানে সোজা, এখানে সোজা, ঠিক আছে। তাহলে প্রথমে আগে একমুখী দিতে হবে, তারপরে বিপরীতমুখী। একমুখী বিপরীতমুখী একসাথে দেওয়া যাবে না তো, সো এখানে একমুখী, এখানে বিপরীতমুখী, তাহলে বি নম্বরটা হবে না, উত্তর হবে ডি নম্বরটা। আই গেস তোমরা ক্লিয়ার এখন। এবার খেয়াল করো, বলা আছে কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য নিচের কোনটি দ্বৈত ইলেকট্রন সঠিক? ভাই এগুলো পারা যাবে না, ইলেকট্রন কি করানো লাগবে রে ভাই। দেখো কোবাল্ট কত, 27 না, তো কোবাল্ট 27 হলে কি হবে, কোবাল্ট 27 হলে উত্তর কত হবে, কোবাল্ট 2+ মানে কত, 27 থেকে 2 বাদ দিবা, তাহলে 25 হবে, রাইট। সো এই গেস তোমরা এটা পাবা যে কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য নিচের যোগ্যতা ইলেকট্রন বিন্যাসটি কোনটা সঠিক। আই গেস এগুলো তোমরা পারবা। দেখো এই নম্বরটা কখনোই হবে না, কারণ 5s কখনো ইলেকট্রন যায় না। আচ্ছা, আবার এটা যদি আমরা খেয়াল করি, দেখো কোবাল্ট 2+ এর জন্য আমি যদি এস থেকে 2টা ইলেকট্রন সরিয়ে দিই, আমরা জানি আর্গন পর্যন্ত কি হয়, আর্গন মানে হচ্ছে 18, রাইট, আর্গন মানে হচ্ছে 18। তারপরে কি হয়, তোমরা সবাই শিখেছো ইলেকট্রন বিন্যাস আসলে করানোর পরে তোমাদের লজ্জা দেওয়া, ঠিক আছে। 1s², 2s², 2p6, 3s², 3p6, তারপরে 3d, এখানে হবে 4s², 3d10 হলে হয় জিঙ্ক। এখন দেখো এই পর্যন্ত কিন্তু 20, এই পর্যন্ত কত 20। এখন কোবাল্ট মানে হচ্ছে 27 থাকার কারণে এখানে 7 হবে, সো d7 আর s² d7 কই আছে, s², এই যে এইটা
3d7s², তার মানে কোবাল্টের পেয়ে গিয়েছি। এখন যদি কোবাল্ট 2+ বললি তার মানে দুইটা কমে যাবে, দুইটা কমে যাওয়া মানে কি এই জায়গাটা 0 হয়ে যাবে। সো এটাও এখন হচ্ছে এটা। সো দেখো ডি নম্বর হবে উত্তর। ওকে, এবার 3 নম্বরটা দেখি। বলা হচ্ছে 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেল ইলেকট্রন সংখ্যা কত? এটা কি পারা যাবে নাকি পারা যাবে না বলো তো? 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে ইলেকট্রন বিন্যাস। সো 26 আণবিক সংখ্যার জন্য আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো 26 এর জন্য কি হবে, এখানে হবে s², এখানে s², এখানে হবে কত 6। দেখো এই পর্যন্ত হয় 20 আর এটা হয় 26। তো 26 এর জন্য আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। 26 আণবিক সংখ্যার জন্য আমরা ইলেকট্রন বিন্যাস এটা পাচ্ছি, ফাইন। এবার বলা হচ্ছে এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? তোমরা জানো কি যে কে শেল মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল শেল মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম শেল মানে তৃতীয়, আর কে এল এম এন মানে হচ্ছে 4। তার মানে এখানে যেখানে 3 হবে সেটা হবে উত্তর। তো 3 কই আছে, 3 আছে এখানে, 3 আছে এখানে, এই যে 3 এতটুক জুড়ে আছে 3, রাইট? 3 আছে এতটুক জুড়ে, এতটুকু কিন্তু কি শেল, এল শেল আছে 2, কে শেল কতটুকু, কে শেল আছে 1s², 2s² 2p6 মানে 2 আছে, এই 2 হবে এল, এমএ হলো 3, তার মানে 3 আছে। দেখো এখানে পাওয়ার কত আছে, পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2, তারপরে কত আছে 6, এগুলো কিন্তু সবগুলো ইলেকট্রন, এখানে 6, তাহলে 6 6 12 আর 2 14, 14 কই আছে দেখি, উত্তর হবে সি নম্বর, ঠিক আছে। ওকে, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে। 4 নম্বরে বলা হচ্ছে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সো ইলেকট্রন কোনটা আগে প্রবেশ করবে এর উপর ডিপেন্ড করে দুইটা জিনিস, তিনটা জিনিস হিসেবে ব্যাখ্যা করা যায়, বাট দুইটা দিয়েও ব্যাখ্যা করা যায়। খেয়াল করো কিভাবে, মাথায় রাখবা। যদি প্রথম কন্ডিশন হচ্ছে যার n+l এর ভ্যালু কম, n+l এর মান কম, l এর মান কম, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন আগে প্রবেশ করার নিয়ম আছে দুইটা, যার n+l এর মান কম। দ্বিতীয় হচ্ছে যদি n+l সমান হয়, n+l এর মান সমান হলে, n+l এর মান সমান হলে যার n এর মান কম, যার n এর মান কম তাতে আগে প্রবেশ করবে। খেয়াল করো, যার n+l এর মান কম সেটা আগে প্রবেশ করবে। যদি কখনো n+l এর মান সমান হয়ে যায়, সমান হয়, যদি n+l এর মান সমান হয়, সমান হলে যার n এর মান কম তাতে আগে প্রবেশ করবে। খেয়াল করো আমি এখানে 4f লিখি, দেখো 4f। সো n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু হবে n+l যদি লিখি n এর ভ্যালু হবে 4, f কত, f এর জন্য n এর ভ্যালু কত হয় বলো, 0 1 2 3, তাহলে 3, তাহলে হবে 7। এবারে 5d, n এর ভ্যালু কত 5, l এর ভ্যালু, d এর ক্ষেত্রে l এর ভ্যালু কত হয় 0 1 2 7, ফাইন। এবার দেখো 6d, তার মানে 6 প্লাস d এর ভ্যালু 2 8। এবার 7s, 7 প্লাস s এর ভ্যালু জন্য 0 হয় 7। তো খেয়াল করো আমাদের এখানে তিনটা জিনিস 7 আছে, মানে 6d আগে থেকে বাদ। এখন হয় এটা উত্তর হবে। তো সব ক্ষেত্রে 7 এসে না, n+l এর ভ্যালু 7 হয়ে গেছে। এখন কোনটার n এর ভ্যালু ছোট, n এর ভ্যালু কোনটা ছোট, এই দেখো n এর ভ্যালু ছোট এখানে, এই যে n এর ভ্যালু ছোট, এটা n এর ভ্যালু এখানে 5 এখানে 7। সো f4f আগে প্রবেশ করবে, উত্তর হবে 4f। ওকে, এবার দেখো নিম্নের কোন সেটটির সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস বেজোড় ইলেকট্রন আছে। সো বেজোড় ইলেকট্রন আছে, তোমরা কি বের করতে পারবে এখন নাকি পারবে না? এই ম্যাথগুলো কি পারা যাবে না ভাইয়া? যদি ঢাকা ইউনিভার্সিটিতে 11 সালে আসছিল আমি বলবো তুমি এটা স্কিপ করতে পারো, কেননা এখানে বেশ কিছু মৌল আছে যেমন স্ট্রনশিয়াম, বেরিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে এই পাশে আছে তোমার জেনন, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে দিবে না, হ্যাঁ এই জিনিসগুলো দিবে না, দিলে তোমার 30-এর ভিতরে থাকবে এরকম মৌল আসলে দিবে। এটা বর্তমানে এটা তুমি বাদ দিতে পারো অথবা চালু করতে পারো। বেজোড় ইলেকট্রন তো বের করতে পারবে নাকি, ইলেকট্রন বিন্যাস করার পরে বেজোড় ইলেকট্রন বের করতে পারবে না। সেটা সিম্পল জিনিস আর কি। নিচে দেওয়া ইলেকট্রন বিন্যাস সঠিক নয় কোনটা, দেখো ইলেকট্রন বিন্যাস সঠিক নয়, এটা বের করতে পারবে না। ইলেকট্রন বিন্যাস শেখা নাই, 9-10 শিখছো ইলেকট্রন বিন্যাস, তোমরা করবে এটা। নিম্নের ডি ব্লক মৌলগুলোর 4s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। নিম্নের ডি ব্লক
মৌল সময়ের কোনটিতে 4s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে? 4s এর একটি ইলেকট্রন রয়েছে। 4s এর একটি ইলেকট্রন রয়েছে কোনটায় বলো? পারা যাবে এখানে? দেখো তো 4s এ কোনটা? আমরা ইলেকট্রোমিটার তো মাত্রই শিখলাম। ম্যাঙ্গানিজের জন্য কি হয়? 4s অরবিটালে একটি ইলেকট্রন থাকা মানে কি? দেখো D10s1 তার মানে কপার হবে। কপার আছে, এই দেখো কপার। কেন হবে জানো? খেয়াল করো, কপার আর ক্রোমিয়াম কিন্তু ইলেকট্রোমিটার কিন্তু ব্যতিক্রম। তোমরা হয়তো সবাই জানো এটা, যে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, তারপরে 3d, এখানে হবে 4s স্কোয়ার, এখানে 3d9। কপারের জন্য এটা হয়, রাইট? কিন্তু আমরা কপার এবং ক্রোমিয়ামের জন্য জানি যে ডি অর্ধপূর্ণ বা ডি পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয়, যার কারণে ডিটা আসলে 10 হয়ে যায়, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়। এই দেখো, তার মানে 4s একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে কোনটার জন্য? এই দেখো কপার হবে উত্তর। এই গেছে, তোমরা বুঝতে পারছো।